যে আপু ভাইয়া আমরা একটু যেয়ে তো পিয়ার দেয় না, ওইখানে পিয়ার হয় না, এটা হয় না সেটা হয় না, আমি ওই জায়গায় যাব। আমি ওই কান্ট্রিতে, ইউকে না, ইউকেতে আমি যখন ছিলাম আই ফিল লাইক মাই সেকেন্ড হোম। চটকদার বিজ্ঞাপন বলে না, উইদাউট আইএলস ইউ ক্যান গো টু ইউকে। এখানে বুঝতে হবে আমাদের স্টুডেন্টস যেটা মিস করে, যেটা মনে করে, এটা উইদাউট আইএলস বলছে, নট উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। ইউকের পড়াশোনাটা অনেকটা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট বেসড, বাট ইউ হ্যাভ টু অ্যাটেন্ড ইউর ক্লাসেস অ্যাটলিস্ট ফ্রম 80% to 85%। সবচাইতে বেশি যেটা আপনার নেগেটিভ মানে আপনি ফিল করবেন যে ইংলিশটা আরেকটু ভালোভাবে জেনে আসার দরকার ছিল, এটা আপনি পদে পদে ফিল করবেন, মানে আপনি বাসা থেকে বের হইছেন এটা আপনি ফিল করবেন। সো আমি সারপ্রাইজ এই কারণে যে এই 2026 সালে এসেও স্টুডেন্টরা কেন ধরা খায়। ক্লাস হয় সপ্তাহে একদিন কি 2 দিন, এবং ইউকের পড়াশোনা আপনি জানেন যে 3 বছরের মাস্টার ব্যাচেলার হয়, মাস্টার্স হয় 1 ইয়ারের। সো এর মধ্যে 3 মাস অফই থাকে, সামার ভ্যাকেশন, ইউ ক্যান ডু ফুল টাইম জব। স্টে ইন লন্ডন, লন্ডনে থাকার পর 6 মাস 1 বছর পর হোয়েন আপনি কেপেবল টু ডু এনি কাইন্ড অফ জব, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যাবে, দেন ইউ ক্যান মুভ টু আদার সিটিস। লাইক আমি যেখানে ছিলাম উইলশেয়ার টেরিটরি। ইউনিভার্সিটি সিলেক্ট করার সময় আমাদের মাথায় একটাই রাখা উচিত যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং কত, নাম্বার 1। ইউ ক্যান চুজ মেগামাইন্ড প্লাস বিকজ তারা খুব লম্বা সময় ধরে ইউকে নিয়ে কাজ করছেন, দে হ্যাভ গট সাম ফিনেস্ট ইউকে ইউনিভার্সিটিস ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভস। আপনাকে বেশি আওয়ার কখন দিবে, যখন দেখবে যে আপনাকে যে সার্টেন কাজটা দেওয়া হয়েছে এই কাজটা ওর মন মতো হচ্ছে। আপনি একটা কাজ যেটা 2 মিনিটে হয়, আপনি যদি 5 মিনিট সময় নেন তখন আপনাকে কিন্তু আওয়ার দিবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু দি মেগাম্যান প্লাস পডকাস্ট ওয়ান্স এগেন। আজকে আমাদের বিষয়বস্তু হবে হচ্ছে ইউকেতে পড়াশোনা করার ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন, কি কি কোয়েশ্চেন্স থাকে, কমনলি আস্কড কোয়েশ্চেন্স, এবং আমাদের যত ধরনের কনফিউশন থাকে সেই জিনিসগুলো ক্লিয়ার করার লক্ষ্যে আজকে আমাদের এই পডকাস্টটা আয়োজন করা। আমার সাথে আমাদের গেস্ট আছেন আজকে মিস্টার কায়ুমুজ্জামান ফাহাদ, ফর্মার ইউকে স্টুডেন্ট অ্যান্ড কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ম্যানেজার অ্যাট স্টাডি ইনফো বেসড ইন অস্ট্রেলিয়া। মিস্টার ফাহাদ, কেমন আছেন? Alhamdulillah. Thanks for inviting me here. I've got lots of things to say for the UK, where there are lots of myths around the market. The students from UK নিয়ে একটু confused. So as I have been in the UK, I have studied my bachelor and masters in the UK. So I think I can clarify. Okay, thank you so much, and thank you so much for being here, taking the time to be here with us. My pleasure. And আমার পার্সোনালি অনেক কোয়েশ্চেন আছে, আপনার যেমন অনেক কিছু বলার আছে, আমার অনেক কিছু জানার আছে। কারণ এখন আমরা এমন একটা টাইমে থাকি যে বিদেশি যে পলিসি, বিদেশে যাওয়ার পলিসি বা রিলোকেশন পলিসি প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে। True. যত চেঞ্জ হয় তত আমাদের পাবলিক, জেনারেল পাবলিকের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়। True. সো কিছুটা কনফিউশন আজকে যাতে আমরা ক্লিয়ার করতে পারি সেই লক্ষ্যে আমাদের আজকে বসা। Definitely. সো থ্যাংক ইউ সো মাচ। সো আমি ফার্স্টে আপনার একটু ডিটেলস জানতে চাচ্ছি যে আপনি কবে গিয়েছিলেন ইউকেতে এবং কিসের উপর পড়াশোনা করেছেন? Right, really fantastic. So আমার প্রথম জার্নিটা স্টার্ট হয় ইন দ্য ইয়ার 2009। সো আমরা সকলেই জানি, তখন যারা কম বেশি শুনেছি ইউকে নিয়ে, 2009 হ্যাকটিক একটা খুব ইয়ার ছিল ফর স্টাডিং ইন দ্য ইউকে। কেন নয়, কারণ তখন ইউকেতে এরকমভাবে স্টুডেন্টসদের উপচে পড়া ভিড় ছিল, যাওয়ার জন্য ইজি ছিল ইমিগ্রেশন প্রক্রিয়া ফর স্টুডেন্টস। সো তখন 2009-এ আমি যখন যাই ফর ব্যাচেলার ইন হলবর্ন কলেজ, লন্ডন, আন্ডার ইউনিভার্সিটি অফ ওয়েলস। I've completed my bachelor in there in the year 2012, and then I have joined in Nottingham Trent University, which is in Nottingham, for my master's program. So both of my bachelor's and master's done মানে আমি বিজনেস ম্যানেজমেন্টে শেষ করি। Okay, I have to say that's a very interesting and very impressive academic profile. So আপনি 2009 থেকে I think 2012 বলেছেন? 12, then started master's program, finished masters, and then আমি 2015-এ ব্যাক করি। ওকে, সো 2009 থেকে 2015 এই যে আপনি ইউকেতে একজন স্টুডেন্ট হিসেবে ছিলেন, আপনার ওভারঅল এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? Look, UK for me, if you ask me, ইউকেতে আমি যখন ছিলাম I feel like my second home. Why? কারণ ইউকের ওয়েদার, ইউকের কালচার, এবং লটস অফ বাংলাদেশি পিপল আর লিভিং দেয়ার, ওয়ার্কিং দেয়ার, স্টাডিং দেয়ার। উই আর লাইক ব্রাদারহুড। সো ইউকেতে আমি যখন ছিলাম, আমার ভাষ্য মতে it is a fantastic country for a student to survive, to study there, to work there. It is a good country rather than any other destinations in Europe for me.
ওকে। সো আমি যদি ইউকেতে একজন স্টুডেন্ট হিসেবে যাই, আমাকে একটু ভিজুয়ালাইজ করতে হেল্প করেন যে একটা টিপিক্যাল ডে আমার কেমন হবে অ্যাজ আ স্টুডেন্ট ইন দ্য ইউকে? Fantastic. So now it depends on you হুম, how you treat yourself. Like আপনার অলসতাকে কাটিয়ে আপনি কিভাবে সামনের দিকে আগাবেন, you need to make a plan first. লাইক আমাদের ক্লাস থাকতো সপ্তাহে 3 দিন ফর ব্যাচেলার্স। আমি যখন ক্লাসে থাকতাম ইট শুড বি উইকডেজ, বাট উইকেন্ডে আই হ্যাড টু ডু মাই জব। অ্যান্ড যখন আমি সকাল আমার ক্লাস থাকতো নিয়ার অ্যাবাউট 10 o'clock, 10 a.m. So I went to my university, finished my classes within 4 or 5 p.m., then joined in my part-time job. So I used to work for a restaurant actually. ওকে, রেস্টুরেন্ট স্যান্ডউইচ আর্টিস্ট হিসেবে জব পেয়েছিলাম আমি ইন সাবওয়ে চেন রেস্টুরেন্ট। অ্যান্ড আই ইউজ টু ডু অ্যানাদার জব ইন চেইন শপ, গ্রোসারি চেইন শপ, টেস্কো। You heard about it, maybe. Tesco it's a grocery chain shop in the UK. So I used to do job there as well. So ওকে। 3 days class থাকতো, and then rest of the time, I used to do my part-time job. সো যেহেতু রিটেইল সেক্টরে কাজ করেছেন, নিশ্চয়ই ওখানকার লোকালদের সাথে অনেক কমিউনিকেট করা হয়েছে। Definitely. ডিড ইউ এভার এক্সপেরিয়েন্স কালচার শক বা কালচারাল ডিফারেন্সেস গুলা কেমন লাগছে? As I told you earlier, Hmm. we have got lots of Bangladeshis there, multicultural. If you say UK, হুম, basically London, Birmingham, and Manchester, these are the 3 biggest cities in the UK. So I used to live in London, and then I used to live in Wiltshire territory, which is in east part of London, UK, Swindon. বাট এন্টায়ার ইউকেতে এই 3টা সিটি হচ্ছে বেস্ট ফর দ্য মাল্টিকালচারাল আফটার নিউ ইয়র্ক, ইউএসএ। সো ইউ ক্যান সি মিক্স অ্যান্ড ম্যাচ লটস অফ বাংলাদেশিস অ্যান্ড আপনি ইউরোপিয়ান, আফ্রিকানস, সো লটস অফ মিক্সড কালচার ইউকে। আপনি ইউ ক্যান ফিল ইট লাইক, অ্যান্ড ইউ ক্যান গেইন লটস অফ নলেজ। কারণ বলে না, আমরা যখন আপনার নলেজ দরকার পড়বে তখন ভিজিট করলে কিন্তু দেশ বিদেশ অথবা বিভিন্ন জায়গা ভিজিট করলে কিন্তু ইউ ক্যান গেইন নলেজ। ডেফিনেটলি। দ্যাট ইজ দ্য পারফেক্ট থিং ইউ ক্যান গেট ইন ইউর এন্টায়ার লাইফ অ্যাকচুয়ালি, অ্যান্ড আই থিঙ্ক ইউকে ইজ দ্য বেস্ট প্লেস ফর দিস। আই ডেফিনেটলি এগ্রি উইথ ইউ। কারণ আমার যদিও আমার লাইফে লিমিটেড মানে বাংলাদেশের বাহিরে খুব লিমিটেড স্কোপ হয়েছে যাওয়ার, কিন্তু যতবারই গিয়েছি আমার কাছে মনে হচ্ছে এটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল ট্রু আমার জন্য। ট্রু। সো আমার কাছে আরেকটা জিনিস, যখন আমি ট্রাভেল করি বা কোথাও যদি রিলোকেট করার চিন্তা করি, ওয়েদারটা আমার কাছে খুব বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়। কারণ আমি পার্সোনালি বাংলাদেশের ওয়েদার খুব একটা আমার পছন্দ না, বাট এর থেকেও বাজে ওয়েদার আমি অন্যান্য জায়গায় এক্সপিরিয়েন্স করেছি। সো আপনি বলেছিলেন একদম শুরুর দিকে যে ওখানকার ওয়েদারও খুব ভালো। হাউএভার সিনেমা বা মুভি থেকে আমি একটা স্টিরিওটাইপ শুনি যে ইউকের ওয়েদার নাকি অনেক গ্লুমি, সারাক্ষণ বৃষ্টি পড়ে, ওয়েদারটা নাকি খুব একটা ভালো না। আপনার কাছে ডিফারেন্ট একটা শুনলাম। সো আমি আপনার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্সটা জানতে চাচ্ছি রিগার্ডিং দ্য ওয়েদার অ্যান্ড এনভায়রনমেন্ট ওভারঅল। এখন এক একজনের কাছে এক এক রকম। আই অ্যাকচুয়ালি ফিল ইট লাইক, আমার কাছে ভালো লেগেছে কোন অর্থে, যে আজকে দেখছেন যে শ্রাবণ মাস, এটা হ্যাঁ, জি, বৃষ্টি যখন শুরু হয় তখন আমাদের একদম প্যাক কাদা দিয়ে ভরে যাচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বাট ইউকেতে ইউ উইল নেভার গেট এই মুষলধার বৃষ্টিটা আপনি কখনো পাবেন না। বৃষ্টি হচ্ছে, হুম, ছিমছাম বৃষ্টি হচ্ছে, ইভেন ইউ ক্যান ওয়াক থ্রু উইদাউট অ্যান আমব্রেলা। সো ইটস আ ফ্যাক্ট যে আপনার বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি, হালকা বৃষ্টি, এই রৌদ্র, আবার সামটাইমস উইন্টারে স্নো হয়। সো ইট ডিপেন্ডস, বাট ইটস নট মানে ওয়ার্ডস না সিচুয়েশনটা, যে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই সারাদিন যাবৎ, মুষলধারে হচ্ছে, কাদা প্যাক, হ্যাঁ, হুম। এইভাবে এই ধরনের কোনো মানে ওয়ার্ডস, কোনো ওয়েদার সিচুয়েশন আপনি পড়বেন না। আরেকটা ফ্যান্টাস্টিক থিং হচ্ছে ইউকেতে ইউ নেভার হেard অ্যাবাউট ডিজাস্টার লাইক, আপনি ভূমিকম্প বলেন কিংবা বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় বলেন, হ্যাঁ, কোনো এরকম কোনো ধরনের কোনো বড় কিছু কিন্তু আজ পর্যন্ত আমরা শুনি নাই। রাইট। আজ পর্যন্ত আমরা কখনো শুনি নাই। সো ওই ধরনের ওয়ার্ডস কোনো ওয়েদার আই ডিডন্ট ফিল এভার। বাট আরেকটা বিষয় হচ্ছে ইউকে কিন্তু মানে ইউকে তো আমরা ইংল্যান্ড 4টা দেশের সমন্বয়ে, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড। ইংল্যান্ড যে পার্টটাতে আমরা বেশিরভাগ স্টুডেন্টস, বাংলাদেশি স্টুডেন্টসরা যায়, ইংল্যান্ডে শীত, যে উইন্টার সিজনটা সেপ্টেম্বর অগাস্ট থেকে আরম্ভ হয় আনটিল নেক্সট ইয়ার লাইক মার্চ এপ্রিল পর্যন্ত, এই ঠান্ডাটা কিন্তু ইউরোপের যে কোনো কান্ট্রির চাইতে অনেক 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 কম। ওকে। হাইয়েস্ট কত হইতে পারে? হাইয়েস্ট হইতে পারে -2, -3, ইটস দ্য হাইয়েস্ট, বাট নট লাস্ট ফর লাইক 6 or 4 months or 4 or 6 months, 8 months, no, no, no. Maybe this week, মানে আপকামিং উইক এটা হইতে পারে যে ফর 2 or 3 days it will be -3, -4. বাট টিপিক্যালি
it's 1, 2 or তাহলে 0 or তাহলে 3. এটা তো অনেক That's the things. টলারেবল, মানে খুবই Tolerable, ইজিলি অ্যাডাপ্ট definitely করে tolerable. নেওয়ার Rather মতো। than any other destinations. If you see Sweden, if you see Denmark, Norway, মানে it's too much. হ্যাঁ, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি Unbearable, যেগুলা exactly. ইউজুয়ালি ডেস্টিনেশন হয়ে থাকে অনেক স্টুডেন্টদের, সেখানকার থেকে ওয়েদারটা মোটামুটি Definitely. tolerable। Weather bearable for us. ওকে, সো আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে ধরেন আমি একজন অ্যাসপায়ারিং স্টুডেন্ট, যে আমি মাত্র ডিসাইড করলাম, আমি কোনো রিসার্চ করি নাই, আমি মাত্র ডিসাইড করলাম যে মেবি ইউকে একটা পোটেনশিয়াল ডেস্টিনেশন হইতে পারে আমার জন্য। আমার প্রথমে কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, কোন কোন জিনিসগুলো কনসিডারেশনে রাখা উচিত? Number 1, ইউকেতে যখনই কোনো স্টুডেন্টস প্ল্যান করবে ফ্রম বাংলাদেশ, need to identify the place where he will stay, the university ranking wise, you can say QS ranking, National Student Survey, and scholarships depends on their family type. So that's the thing. এখন ইউকেতে যাওয়ার ক্ষেত্রে ইউনিভার্সিটি যদি প্রেফারেবল হয়, ইউকেতে ওই জিনিসটা এতটা না, কারণ ইউকের মোর দেন 99% ইউনিভার্সিটিস পাবলিক রেপুটেড ইউনিভার্সিটিস। অ্যান্ড নাম্বার পরের ধাপে আসছে হচ্ছে তার টাই আপ। এটা হইতে পারে, সাপোজ আমি মাস্টার্সে যাচ্ছি, আই হ্যাভ ডান মাই ব্যাচেলার অন you can say IT related কোনো bachelors. Now I wanted to go to masters for management or business. It doesn't make any sense. Now tie up is mandatory. So you can clarify to UKVI that why you have to clarify UKVI that why you would like to go to the different subject rather your own subject what you have just finished with your bachelors. তবে এটা একটা। আর যদি এরকম থাকে যে হ্যাঁ আমি শেষ করেছি আইটিতে, বাট আমার একটা জব ছিল লাস্ট 3 ইয়ার্সের 5 বছরের অর্থাৎ 3 বছরের 5 বছরের, যেটাতে আমি সেলসে কাজ করেছি, বিজনেসের ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছি, দেন ইউ ক্যান আইদার ইট উড বি দ্য লাস্ট এডুকেশন ব্যাকগ্রাউন্ড অথবা লাস্ট প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। সো এই জিনিসটা মাথায় রাখা উচিত। আর ডেফিনেটলি আমাদের স্টুডেন্টসরা এজেন্সি নিয়ে এখন একটু চিন্তিত, যে অনেক এজেন্সি নিয়ে একটু চিন্তার বিষয় হচ্ছে এজেন্সিরা হয়তো বা আপ টু দ্য মার্ক না, কিংবা এই বিষয়গুলি ক্লিয়ারিফাই করতে পারে না। সো আমি আসলে মেগামাইন্ড প্লাসকে আমি সাপোর্ট করব এই ক্ষেত্রে, এই জন্য আমার এখানে আসা। and I 100% believe that Megamind Plus is expert on UK education and they will help you out. The students can get beneficial. থ্যাংক ইউ সো মাচ। সো আপনি তো 2009 থেকে 2015 সাল পর্যন্ত ছিলেন ওখানে। বর্তমান সিচুয়েশনটা কিরকম? আপনি কি স্টিল বলবেন যে ইউকে ছাত্রের জন্য একটা ভালো ডেস্টিনেশন? ডেফিনেটলি। লুক, আগে আমরা বলতাম না যে আমরা যখন ছোট ছিলাম, কিংবা আমাদের বাবা মায়েরা, নানা দাদারা বলতো যে অনেক সময় দেখতাম যে পড়াশোনা করে আসলে বিলেতের পড়াশোনা। হ্যাঁ, বিলেতের পড়াশোনা সেই ব্রিটিশ আমল থেকেই, কিন্তু মানে এটা একটা সৌভাগ্য বলা চলে, এটা একটা সৌভাগ্য। দেখেন এখন যেটা হয়েছে, আগে যেটা ছিল একটু ইজি ছিল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস টু গেট ইন টু দ্য ইউকে ফর স্টাডি পারপাস, বাট এখন যেটা হয়েছে সেটা হচ্ছে তারা আর একটু স্ট্রিক্ট হয়েছে তাদের কমপ্লায়েন্সের ক্ষেত্রে, টু গেট জেনুইন স্টুডেন্টস, হুইচ ইজ ডেফিনেটলি আ পজিটিভ ফর আস। আপনি একটা জায়গায় পড়াশোনা করতে যাচ্ছেন, ডেফিনেটলি আপনার মেইন কোর পয়েন্ট থাকবে টু স্টাডি, রাইট? Now we know that we are middle class or developing countries. Opportunities জবের সেখানে আছে, বাট একটা সার্টেন টাইম পর there would be a procedure for that. সো এই ক্ষেত্রে একটু টাইট হয়েছে। আমাদের র্যাগ সিস্টেম চালু হয়েছে, ইউনিভার্সিটিগুলিকে একটা ক্যাটাগরাইজ করবে রেড, অ্যাম্বার অ্যান্ড গ্রিন জোনে, হুইচ উড বি আই থিঙ্ক গুড ফর আস অ্যাজ এন এজেন্টস অর স্টুডেন্টসের ক্ষেত্রেও ভালো, যে আইডেন্টিফাই করা কোন ইউনিভার্সিটিগুলি আপ টু দ্য মার্ক ফর স্টাডি পারপাসেস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সো আই থিঙ্ক এবং ইউকে ডিগ্রি ওয়ার্ল্ড ওয়াইড এটা বিখ্যাত ভাই। ইউকে ডিগ্রিতে দেয়ার ইজ নো কম্প্রোমাইজ rather than any other destination, I would say. রাইট, ডেফিনেটলি। সো এই যে আপনি বললেন যে পলিসি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, ডেফিনেটলি আমার পয়েন্ট অফ ভিউ থেকে ইট মেক সেন্স। যদি ওই ফিল্টারিং প্রসেসটার মধ্যে দিয়ে যাইতে পারি, তার মানে আমি কোয়ালিফাইড অ্যান্ড আমি ভালো একটা জিনিসই ওখান থেকে এক্সপেক্ট করতে পারি। সো এই যে পলিসির মধ্যে যে স্ট্রিক্টনেসটা, এটা কি একটা স্টুডেন্টের ওখানে ওভারঅল সার্ভাইভালের উপর কোনো ইম্প্যাক্ট ফেলে? Now it depends on students. Look, আপনার পড়াশোনার জায়গায় পড়াশোনা, জি, ইউকের পড়াশোনাটা অনেকটা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট বেসড, বাট ইউ হ্যাভ টু
attend your classes at least from 80% to 85%. And ক্লাস হয় সপ্তাহে একদিন কি 2 দিন। হুম। এবং ইউকের পড়াশোনা আপনি জানেন যে 3 বছরের ব্যাচেলর হয়, মাস্টার্স হয় 1 ইয়ারের। সো এর মধ্যে 3 মাস অফই থাকে, সামার ভ্যাকেশন। ইউ ক্যান ডু ফুল টাইম জব। নাও সার্ভাইভাল, হাউ ইউ থিঙ্ক সার্ভাইভাল, লাইক মানে সার্ভাইভালটা কোন ক্ষেত্রে, এটা কি মানে আপনি কোন ক্ষেত্রে মিন করছেন, এটা ডিপেন্ড করে যে আই নিড টু ইনকাম এবং এই ইনকাম থেকেই আমার টিউশন ফি দিতে হবে সেক্ষেত্রে, হুম। নাকি লাইক আমি পিআর নিব এবং পিআর এর প্রসিডিউরের জন্য ইউকে ভালো সেক্ষেত্রে, মানে এটা 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 কোনটা আপনি মানে জানতে চাচ্ছেন? আসলে সার্ভাইভালের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। আপনি যে ২ টা সিনারিও আমাকে বলেছেন, আমাদের ভিউয়ারদের মধ্যে ২ টা সিনারিওর মধ্যেই পড়ে এরকম অনেকজন মানুষ থাকতে পারে। ওকে, তাহলে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বলি। লুক, আমি বলি আমার রুমমেট, আমি যখন যাই ইন দ্য ইয়ার 2009, অনেক ক্রাউডেড ছিল স্টুডেন্টসদের ক্ষেত্রে এবং সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। আমাদের যে টিভি অ্যাঙ্কররা কিংবা আমাদের যে টিভির যে চ্যানেলগুলি, ওগুলি একটা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ইউকে নিয়ে, যে ইউকেতে স্টুডেন্টসরা থাকার জায়গা পাচ্ছে না হুম। কিংবা জব পাচ্ছে না, এরকম একটা ক্রাইটেরিয়া ছিল তখন। এখন কারণ তখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে if you apply you can get the visa and come to the UK. Now everybody applied and went to the UK. Now everybody can survive because তাদের এক একজনের একটা এক এক রকম ইন্টেনশন থাকে। লাইক আমি যখন ছিলাম, আমি কিন্তু যে 2009-এ 3 মাসের মধ্যে ইংলিশ জব পেয়েছি। আমি যে রুমমেটের সাথে আমি আমার রুম শেয়ার করতাম, আই উড আর্ন নিয়ার অ্যাবাউট 3 থেকে 3.5 লাখ, ইভেন 4 লাখ টাকা মান্থলি। বাট আমার রুমমেট, সে 1.5 লাখ টাকা ইনকাম করতেও তার মানে কষ্ট হতো। হুম। ও যখন ফ্যামিলিতে কথা বলছে যে না খুবই খারাপ অবস্থা, হ্যাঁ এখানে জব নেই, কাজ নেই, টাকা ইনকাম নেই, সো সেন্ড মি দ্য মানি, বাবা আমাকে বলতেছে, হ্যাঁ এই একই ছেলেটা ও কিভাবে এটা কেন এটা বলতেছে ওর ফ্যামিলির কাছে, কিন্তু ওর ফ্যামিলি যখন ওর সম্পর্কে কথা বলে আত্মীয় স্বজনের কাছে, না ইউকে খুব খারাপ কান্ট্রি, আমার ছেলেটা তো ভালো নাই। কিন্তু একই সময় আমি আমার ফোনকে ফোন দিয়ে বলতেছি যে মা এবার কোরবানি দিয়ে এবার কোরবানিটা আমি চিন্তা করেছি যে আমি টাকা পাঠাবো, তোমরা কোরবানি দিবে। সো লুক, তখন আমার ফ্যামিলি কি বলতেছে যে না ইউকে খুবই, আমার ছেলে তো খুবই ভালো আছে, হ্যাঁ ইউ উড লাইক টু সেন্ড সাম মানি ফর দ্য কুরবানি, তাই না? সো এটা এক একজনের ক্রাইটেরিয়া, লাইক আপনার ওপর নির্ভর করে আপনি আসলে কি করতে চাচ্ছেন। এখন ওই ছেলেটা যদি দিনভর ঘুমায়, জবের জন্য চেষ্টা না করে, আমি কিন্তু 100 সিভি বানিয়ে নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ যখন আমার জব পাওয়ার আগ মুহূর্তে আমার কাজ ছিল টু ড্রপ দ্য সিভি টু এনি কাইন্ড অফ জব। অ্যাজ এ স্টুডেন্ট ইউ ক্যান গেট হোয়াইট কলার জব, ক্যান ইউ? নেভার। রাইট। সো এনি কাইন্ড অফ জব, হ্যাঁ আমি সার্চ করেছি, সিভি ড্রপ করেছি, আই গট কল অ্যান্ড আমি জয়েন করেছি এবং আমি আমার ইনকাম করার সোর্স থেকেই আমি আমার টিউশন ফি দিতে পেরেছি। ইভেন আই ক্যান সেন্ড মানি টু মাই কান্ট্রি। নাও ইটস নট অবভিয়াস যে আমার করতেই হবে, কিন্তু আমার ইন্টেনশনটা হচ্ছে মেইন, যে আমি কি করব, ইন্টেনশনের উপরে আপনার অ্যাকশন নির্ভর করে। এটা হচ্ছে আপনার বাস্তবমুখী একটা উদাহরণ দিলাম আমি। ওকে। সো আমার টেক অ্যাওয়ে হচ্ছে যে আপনি কতটুকু প্রোঅ্যাক্টিভ এবং আপনার ডিসিপ্লিন কেমন, আপনার হ্যাবিটস কেমন, ওটার উপর আপনার সার্ভাইভাল এক্সপেরিয়েন্সটা একটু ভ্যারি করবে। রাইট? এক্স্যাক্টলি। ওকে। সো আমার এরপরে একটা কোয়েশ্চেন ছিল যে আপনি বেশ কয়েকটা লোকেশনের কথা বলেছেন এবং শুরুতেই বলেছিলেন যে ইউকেতে কোথায় থাকবো সেটার উপর অনেকটুকু নির্ভর করছে। সো কোন সিটি বা কোন রিজিয়নকে আপনি ভালো বলবেন বাংলাদেশী স্টুডেন্টদের জন্য? দেখুন, প্রাথমিক পর্যায়ে আই উড সাজেস্ট লন্ডন। কেন বলছি এই কথা? কারণ হচ্ছে আপনার লন্ডন একটা জায়গা যেখানে আপনার সব ধরনের মিক্স অ্যান্ড ম্যাচ মানুষ আছে এবং স্টুডেন্টস টু মাচ। যেখান থেকে আপনার যেই রুলস আসছে, ইউকে বিআই রুলস, ইউনিভার্সিটির রুলস, এবং আপনার ফ্রেন্ডদের সাথে ইউ ক্যান প্যাচ আপ ভেরি কুইকলি এবং আপনার এই নলেজগুলি খুব ফার্স্ট টাইম আপনার কানে চলে আসবে। ইট ডাজন্ট মিন আদার্স যে সিটি অথবা টাউনগুলি আছে ওগুলিতে আপনি গেলে প্রবলেম হবে, এরকম না ব্যাপারটা। তবে আমার ফার্স্ট প্রায়োরিটি লন্ডন প্রথম পর্যায়ে। লাইক ইউ গো টু ইউকে, স্টে এট লন্ডন, স্টে ইন লন্ডন। লন্ডনে থাকার পর 6 মাস 1 বছর পর হোয়েন আপনি কেপেবল টু ডু এনি কাইন্ড অফ জব, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যাবে, দেন ইউ ক্যান মুভ টু আদার সিটিস। লাইক আমি যেখানে ছিলাম উইলশেয়ার টেরিটরি, সুইন্ডেনে অথবা ব্রিস্টল, অক্সফোর্ড, ম্যানচেস্টার, এই সমস্ত সিটিগুলো পারফেক্ট প্লেস ফর আ স্টুডেন্ট। রাইট। অ্যান্ড নট অনলি রিজিয়ন বা লোকেশন, আমাদের তো ইউনিভার্সিটিও সিলেক্ট করতে হবে। সো ইউনিভার্সিটি সিলেক্ট করার সময় কি আমাদের মাথায় রাখা উচিত? ইউনিভার্সিটি সিলেক্ট করার সময় আমাদের মাথায় একটাই রাখা উচিত যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং কত, নাম্বার 1,
হুম। ইউনিভার্সিটির বর্তমান যে র্যাগ ইন্ট্রোডিউস হয়েছে, এই র্যাগ ইন্ট্রোডিউসের কারণে এখন ইউনিভার্সিটিগুলি ক্যাটাগরাইজ হয়ে গিয়েছে রেড, অ্যাম্বার এবং গ্রিন জোনে। দ্যাট মিনস ওরা ক্যাটাগরাইজ করছে ইউকেভিআই যে এই ইউনিভার্সিটির ভিসার রেশিও কি, এরা ক্যাশ যে ইস্যু করছে আর দে আর জেনুইন স্টুডেন্টস অর নট। যখন তারা এরা ক্যাটাগরাইজটা ডান করে ফেলবে তখন তারা কিন্তু একটা ফুল ফেজে একটা লিস্ট মার্কেটে ছেড়ে দিবে, হ্যাঁ, ইউকেভিআইতে, যে আমাদের এই ক্যাটাগরির ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো রেড জোনে, এইগুলি অ্যাম্বার, এগুলিতে গ্রিন। সো গ্রিন লিস্টেড ইউনিভার্সিটি নাম্বার 1 হচ্ছে সিলেক্ট করা, এবং নাম্বার 2 হচ্ছে, মানে আপনি ইউনিভার্সিটি সিলেকশনের কথা বলছেন? ওকে, নাম্বার 2 হচ্ছে ইউনিভার্সিটিটা এমন জোনে আছে যে জোনে আপনি যে ইউ ক্যান অ্যাটলিস্ট ডু দ্য জব টু সার্ভাইভাল। নাম্বার 3 হচ্ছে ইউনিভার্সিটির র্যাঙ্কিং, ইট কুড বি QS র্যাঙ্কিং, ইট কুড বি ন্যাশনাল স্টুডেন্ট সার্ভে, অ্যান্ড ডেফিনেটলি নেক্সট ইজ স্কলারশিপস। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এখন তাহলে আমাদের যদি এই প্রসেসটা শুরু করা লাগে, কি কি স্টেপসের মধ্যে দিয়ে যেতে হবে? ক্যান ইউ গিভ মি অ্যান ওভারভিউ অফ দ্য হোল প্রসেস স্টেপ বাই স্টেপ? আমার কি কি স্টেপের মধ্যে দিয়ে পার হলে ইভেন্চুয়ালি আমি আমার গোলটা রিয়ালাইজ করতে পারবো? ওকে, সো ফ্রম বাংলাদেশ যখনই চিন্তায় আসবে যে ইউকেতে আমি স্টাডি করতে যাব, ইউ নিড টু চুজ আ পারফেক্ট এজেন্ট। পারফেক্ট এজেন্ট আমি এই কারণে বললাম, ইউকের ইউনিভার্সিটিগুলি অনেক, এটা আমি এটা আজকে ক্লিয়ার করি স্টুডেন্টসদের কাছে যে why I can't apply to UK University by myself. Look, এখন টু বি রিয়েলি অনেস্ট উইথ ইউ, ইউকে ইউনিভার্সিটিসগুলি সরাসরি অ্যাপ্লিকেশন করতে গেলে ওদের একটা ক্রাইটেরিয়া থাকে। ওরা সিলেক্টিভ কিছু এজেন্ট ওদের থাকে প্রত্যেকটা ডেস্টিনেশনই কান্ট্রি ওয়াইজ, যে এই এজেন্টরা আমাদের রিপ্রেজেন্টেটিভস এবং এদের কাছে গিয়েই তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। নাও ইউ ক্যান চুজ মেগামাইন্ড প্লাস বিকজ তারা খুব লম্বা সময় ধরে ইউকে নিয়ে কাজ করছেন, দে হ্যাভ গট সাম ফিনেস্ট ইউকে ইউনিভার্সিটিস ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভস। নাম্বার 1, choose the agent perfectly. Talk to an expert, UK destination expert. Definitely they have got a UK destination expert. And identify the universities with your expert counselors. How you will identify this? You will ask regarding the ranking, you will ask regarding the city culture, you will ask regarding the tuition fees and scholarship. And there are certain criteria যেটা আগে বললাম যে রিসেন্টলি এই ইউনিভার্সিটিটা কি গ্রিন জোনে আছে কিনা। সো দিস আর দ্য ক্রাইটেরিয়া। নাও প্রসেস ওয়াইজ ইউকেতে একমাত্র ডেস্টিনেশন যেখানে আপনি আপনার, দেয়ার আর 2 টাইপস অফ অফার লেটার, একটা হচ্ছে কন্ডিশনাল, একটা হচ্ছে আনকন্ডিশনাল। অনলি ইউকে প্রোভাইড দিস 2 কাইন্ড অফ অফার লেটার। সো কন্ডিশনাল কি? সাপোজ আপনার আইএলস নেই কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট নেই, সাপোজ আপনি আপনার ট্রান্সক্রিপ্টটা এখনো তোলেননি অথবা সার্টিফিকেটটা এখনো তোলেননি, you can still get the conditional offer by submitting CV, পাসপোর্টের কপি এবং লাস্ট এডুকেশন ট্রান্সক্রিপ্ট। তো কন্ডিশন থাকবে কি, যে যে পেপারগুলি এখনো মিসিং, সাবমিট দোজ, উই উইল প্রোভাইড ইউ দ্য আনকন্ডিশনাল অফার। হোয়েন ইউ গেট ইউর আনকন্ডিশনাল অফার, almost all of them will ask you for a pre-case interview. এটা হচ্ছে আপনার একটা টেস্ট যেটা অনলাইনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রুতে নেওয়া হবে অথবা কোনো হিউম্যান বিইং দিবে অনলাইনে। সো এটা কি? এটা হচ্ছে বেসিক কোয়েশ্চেন্স আপনাকে করা হবে অ্যাজ এ স্টুডেন্ট, জেনুইনিটি প্রুভ করার জন্য, যে ওয়াই দিস ইউনিভার্সিটি, ওয়াই ইউড লাইক টু গো টু ইউকে, হোয়াট ইজ ইউর ফিউচার ক্যারিয়ার প্ল্যান, অ্যান্ড where you are going to live in the UK during your study in the UK. So very common questions. Megamind will definitely help you out regarding this. Then you need to pay your tuition fees. যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে যান, আমি আগেই বলেছি মাস্টার্স প্রোগ্রামে আপনার কোর্স লেন্থ থাকে 1 বছরে ইউকে। সো 1 বছরের টিউশন ফি যেটা আসবে আফটার স্কলারশিপ, ওটার অ্যাটলিস্ট 50% ইউ নিড টু সাবমিট টু দ্য ইউনিভার্সিটি। After that, you will get a final letter which is called CAS, Confirmation of Acceptance for Studies. With this confirmation of acceptance for studies, you will apply for a student visa. যা বুঝলাম যে নিজে যদি অ্যাপ্লাই করতে চাই, ইভেন্চুয়ালি আমার এজেন্টের শরণাপন্নই হতে হবে, কিন্তু প্রসেসটা একটু লম্বা হয়ে গেল। সো স্পিকিং অফ দ্য ডিউরেশন অফ দ্য প্রসেস, আমার আসলে
দিস ফিলস লাইক আ লং অ্যান্ড ইলাবোরেট প্রসেস, রাইট? অনেক সময়ের ব্যাপার। সো কতদিন আগে থেকে আমাদের ইনটেক অ্যান্ড প্রসেসিং এইসব জিনিসগুলোর জন্য কিরকম একটা টাইম ফ্রেম ধরা উচিত এবং কতদিন আগে থেকে আমাদের স্টেপগুলো নেওয়া ওকে, উচিত? দেয়ার আর টু ইনটেক্স। আপনার ইউকেতে মেজর ইনটেকটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। মেজর এই কারণে বললাম, সেপ্টেম্বর ইনটেকের সব ইউনিভার্সিটির সব সাবজেক্ট, সব সাবজেক্ট মিনস আপনার ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি এভরিথিং ওপেনড। ওকে, আরেকটা হচ্ছে জানুয়ারি ইনটেক, যেখানে আপনার ম্যাক্সিমাম ওপেন থাকে মাস্টার্স প্রোগ্রাম অনলি। হয়তো হাতে গোনা দুই একটা ইউনিভার্সিটি ব্যাচেলারের কিছু কিছু সাবজেক্ট ওপেন করে। সো মোস্ট অফ দ্য ইনটেক, মানে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ইনটেক হচ্ছে সেপ্টেম্বর। ওকে, তো সেপ্টেম্বর ইনটেকটা স্টার্ট হয় মার্চ থেকে এপ্রিলের দিকে, এপ্রিলের মাঝামাঝি দিকে। ওকে। সো আমি মনে করি যে শুরু থেকেই স্টার্ট করা ভালো। হোয়াইন ইউ প্ল্যান, লাইক আমি যদি এখন প্ল্যান করি যে আমি নেক্সট ইয়ারে ইউকেতে যাব স্টাডি করতে, সেপ্টেম্বর ইনটেক কি, সেপ্টেম্বর ইনটেকটা আসছে নেক্সট ইয়ারে। সো সেপ্টেম্বর ইনটেকের জন্য আমার এপ্রিলে চালু হচ্ছে, মেতে চালু হচ্ছে। সো এর আগেই আমি আইএলসটা প্রিপারেশন দিয়ে রাখি, আমার পেপারসগুলি সব রেডি করে রাখি। সো আমি এটা কেন বললাম, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আপনি পার হয়ে যায় জুন জুলাই, তখন কিন্তু একটা লাইক ভিড় থাকে, ক্রাউডেড থাকে অ্যাডমিশন, তখন সবাই ভিসার জন্য, আপনি যেখানে সবাই ভিসার জন্য চেষ্টা করছে, ক্যাশ লেটারের জন্য অ্যাপ্লিকেশন করছে, তখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করছেন, অটোমেটিক্যালি এটা একটা লেট প্রসেসে চলে যায়। সো লেট হলে কি হবে, লেট হলে আপনার ওদিক দিয়ে ক্যাশ লেটার পেতেও পেমেন্টও লেট হবে, ক্যাশ লেটার পেতেও লেট হবে এবং ভিসা অ্যাপ্লিকেশনও লেট হবে। সো এটা একটা মানে অ্যালার্মিং যে আপনার যদি ভিসা আসতে লেট হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট এন্ট্রি পয়েন্ট থাকে, ডেট থাকে, এটা আপগ্রেড হইতে পারে 15 দিন, 20 দিন, 22 দিন, বাট এরপরে না। তখন কি হয়, অটোমেটিক্যালি কিন্তু এটা ডেফার হয়ে যায় নেক্সট ইনটেক, অথবা আপনার উইথড্র করে নিতে হয়। সো আমি বলবো ফর সেপ্টেম্বর ইনটেক ইউ নিড টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন উইদিন জুন, ওকে। অ্যান্ড ফর জ্যান ইনটেক ডেফিনেটলি উইদিন অক্টোবর ঠিক আছে। অর মিড অফ নভেম্বর। ওকে, সো লাইক 3 to 4 মান্থসের একটা বাফার Exactly. থাকলো আরকি। সো আপনি আই নোটিস যে আপনি IELTS এর কথা বলেছিলেন। IELTS কি একেবারেই ম্যান্ডেটরি ইউকেতে যাওয়ার জন্য? IELTS ছাড়া যাওয়া সম্ভব ওখানে? দেখেন, আমি বলি, স্টুডেন্টসরা যেটা ফেস করে সোশ্যাল মিডিয়াতে, চটকদার বিজ্ঞাপন বলে না, উইদাউট আইএলস ইউ ক্যান গো টু ইউকে। এখানে বুঝতে হবে আমাদের স্টুডেন্টসরা যেটা মিস করে, যেটা মনে করে, এটা উইদাউট আইএলস বলছে, নট উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। আমি এটা ক্লিয়ার করি আজকে। হ্যাঁ, প্রত্যেকটা ইউনিভার্সিটি কি চায়, আইএলস চায় না, প্রত্যেকটা ইউনিভার্সিটি চায় ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নট অনলি আইএলস অ্যাকসেপ্ট করে, ওরা আইএলস করে, পিটি করে, টোফেল করে, অক্সফোর্ড ইএলএলটি করে, ডুওলিঙ্গো করে। নাও ফ্যাক্ট ইজ, এটা একটা চরকদার বিজ্ঞাপন কেন বললাম, কারণ আপনাদের মাথায়, স্টুডেন্টের মাথায় ঢুকে গেছে আইএলস ছাড়া কোথায়, আইএলস ছাড়া তো কোথায়। সো ওরা এটা দেয় হচ্ছে উইদাউট আইএলস, মানে তাহলে আসো উইদাউট আইএলস। তো তখন যাবেন আপনি, তখন ইউ নিড টু সিট ফর ইন্টারনাল টেস্ট। কিছু ইউনিভার্সিটির ইন্টারনাল টেস্ট থাকে, ফ্রিতেও হয়, কিছু পাউন্ড পেমেন্ট করেও হয়। ইন্টারনাল টেস্ট ইংলিশ থাকে, অনলাইনে হয়। আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ইউ নিড ইট, ফরগেট অ্যাবাউট অ্যাডমিশন পারপাস, ইউ নিড ইট বিকজ আপনি একটা ইংলিশ কান্ট্রিতে যাচ্ছেন, 2 দিন 3 দিন 1 দিন ক্লাস হবে, এরপর ক্লাস থেকে বের হয়ে হাউ ইউ উইল সার্ভাইভ ইফ ইউ ডোন্ট নো ইংলিশ। আপনার জব করতে হলে ইউ হ্যাভ টু নো দ্য ইংলিশ অ্যাট এ মিনিমাম পয়েন্ট। সো এইটা আপনার আইএলস দেন, পিটি দেন, হোয়াট এভার, আপনি প্র্যাকটিস করছেন, দিচ্ছেন, রেজাল্ট একটু খারাপ হচ্ছে, আবার দিচ্ছে, এটা কিন্তু একটা প্র্যাকটিস হচ্ছে, ইউ হ্যাভ লার্নড এ লট। এবং এটা আপনার যে ভবিষ্যতে ওখানে যাওয়ার পর কি কাজে দিবে, ইউ কান্ট ইভেন ইমাজিন। আমি একটা কথা বলি, এটা বারবার সবাইকে, আমি যখন আমি স্টুডেন্ট কাউন্সিলিং করতাম, বারবার একটা জিনিস বলতাম, বারবার, এটা আমি যেটা ফিল করেছি, যে আমি আইএলস দিয়েছি কিংবা আমি আইএলস দেই নাই, আমি তো অ্যাডমিশন হয়েছে, গেছি, ক্লাস করতেছি, সবচাইতে বেশি যেটা আপনার নেগেটিভ, মানে আপনি ফিল করবেন যে ইংলিশটা আরেকটু ভালোভাবে জেনে আসার দরকার ছিল। এটা আপনি পদে পদে ফিল করবেন, মানে আপনি বাসা থেকে বের হইছেন, এটা আপনি ফিল করবেন। সো ইংরেজি মানে কথা বলা, ল্যাঙ্গুয়েজ যে কত বড় ফ্যাক্ট, এটা আপনি ফিল করবেন। সো আই আর্জ ইউ অল যে আপনারা অ্যাটলিস্ট নট ফর, এটা তো লাগবেই আপনার, এটা একটা ক্রাইটেরিয়া, আপনাকে পয়েন্ট লাগবে এত,
সিজিপি অথবা জিপিএ পয়েন্ট লাগবে এত, এবং ইংলিশ পিটি হলে এত, আইএলস হলে এত, এটা লাগবে, এটা ক্রাইটেরিয়া। নোবডি ক্যান সে যে আপনার কোনো কিছুই লাগবে না, ইংলিশের কোনো প্রফিসিয়েন্সি লাগবে না, এটা নোবডি ক্যান সে। আইদার আইএলস, আইদার পিটি, আইদার ওয়াইটিসি, আইদার টোফেল, অথবা কিছু কিছু ইউনিভার্সিটির ইন্টারনাল টেস্ট, ইংলিশ প্রফিসিয়েন্সি মাস্ট। Definitely. And I feel like language is a core component of the survival Exactly. experience, তাই না? আমার প্রবাসী এক্সপিরিয়েন্সটা যদি আমি আরো সুন্দর করতে চাই উইথ আ প্রপার সোশ্যাল সার্কেল এন্ড সব জায়গায় যদি কমিউনিকেট করার মতো এবিলিটি লাগে, তাহলে তো ইংলিশ প্রফিসিয়েন্সিটা দরকার। True. এই কারণেই এই রিকোয়ারমেন্টগুলো দেওয়া। ওকে, সো আমি সাপোজ ওখানে গেলাম, এখন আমার স্কলারশিপের ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি যে আমি ইউকে ইউনিভার্সিটিগুলো কিরকম স্কলারশিপ দেয় এবং এটা অ্যাকচুয়ালি কতটুকু ইম্প্যাক্টফুল হবে আমার ওখানকার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। ওকে, স্কলারশিপের ক্ষেত্রে ইউকে ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। ইউকের একটা হচ্ছে কমন স্কলারশিপ। কমন স্কলারশিপ কি, যে আপনি আমার এই ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া হচ্ছে আপনি মাস্টার্সে যেতে চাচ্ছেন, আই নিড 2.8 or 2.75, 2.5 out of 4, আই নিড IELTS 6, no pen less than 5.5, পিটি 58, no pen less than 50, যেটাই হয়, এটা আপনি অ্যাটলিস্ট ফিল আপ করেছেন, ইউ উইল ডেফিনেটলি গেট দ্য স্কলারশিপ। এটা হচ্ছে কমন স্কলারশিপ। আপনি এন্ট্রি রিকোয়ারমেন্ট ফিল আপ করেছেন, এই নেন আপনার অফার লেটার, অ্যান্ড ইউ হ্যাভ গট দ্য স্কলারশিপ। এটা এক একটা ইউনিভার্সিটির কমন স্কলারশিপ থাকে ফ্রম স্টার্টেড £1,500 to £5,000, ডিপেন্ডস ইউনিভার্সিটি। এটা হচ্ছে কমন। আর কিছু হচ্ছে এক্সট্রা অর্ডিনারি স্কলারশিপ, লাইক আপনি এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টস, আপনার রেজাল্ট, একাডেমিক রেজাল্ট ভালো, আপনার আইএলস ভালো, আপনার কোনো স্টাডি গ্যাপ নেই, আপনার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ছিল এন্টায়ার ইউর লাইফ, আপনার স্টুডেন্ট লাইফে প্রচুর ভালো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ছিল, আপনি এনজিওর সাথে জড়িত ছিলেন, অনেক ধরনের কাজ করেছেন, এরকম যদি আপনি নিজেকে এক্সট্রা অর্ডিনারি মনে করেন, প্রত্যেকটা ইউনিভার্সিটি স্কলারশিপ সেকশন আছে। ইট কুড বি শেভনিং স্কলারশিপ, যেটা হচ্ছে আপনার ফুল ফান্ডেড স্কলারশিপ। আপনি যখন ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবেন, এটার আগে ক্রাইটেরিয়া দেওয়া আছে। এই ক্রাইটেরিয়া যদি আপনি মনে করেন যে শেভনিং স্কলারশিপের জন্য আই এম এলিজিবল, দেন ইউ ক্যান সাবমিট ইউর অ্যাপ্লিকেশন টু গেট দি স্কলারশিপ। ওয়ান্স ইউনিভার্সিটি ডান করবে তাদের ক্রাইটেরিয়া, তারা যদি মনে করে যোগ্য, ইউ উইল গেট দ্য শেভনিং স্কলারশিপ। আরেকটা হচ্ছে গ্রেড স্কলারশিপ। এটা হচ্ছে আপনার ইউকে গভর্নমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ একটা স্কলারশিপ, যেটা আসে হচ্ছে £10,000। এটারও ক্রাইটেরিয়া আছে, এটার বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া থাকে ওই প্রত্যেকটা ইউনিভার্সিটির। এই ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করতে পারেন, আপনি মনে করেন যে আমি এই ক্রাইটেরিয়ার যোগ্য, ইউ ক্যান সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, তখন ওই কমন যেই স্কলারশিপটা ওইটা উইথড্র হয়ে যাবে এবং এগুলি বলবৎ হবে। সো এতক্ষণ আপনার কাছে জানলাম যে আমার প্রসেস শুরু করার আগে কি জানা আছে, কি দরকার নেই, কতটুকু দরকার। তো এখন সাপোজ আমি প্রসেস শুরু করলাম এবং ডকুমেন্টগুলো আস্তে ধীরে রেডি করা শুরু করলাম। প্রথম যে জিনিসটা, যে ভিসা যখন আমরা অ্যাপ্লাই করব, সেগুলোর ক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদের ডেমোগ্রাফিকরা কোন মিস্টেকগুলো সবচেয়ে কমনলি করে, কোন কমন মিস্টেকগুলো আছে যেগুলো আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত এবং ভিসা সাবমিশনের ক্ষেত্রে? জি, ভিসা সাবমিশনের ক্ষেত্রে। ওকে, ভিসা সাবমিশনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় ইউকে ভিসা সাবমিশন ইজ ভেরি ইজি থিং। ডকুমেন্ট ওয়াইজ যদি আমি বলি, তাহলে হয়তো বা ব্যাংক স্টেটমেন্টে কোনো ভুল থাকতে পারে, হয়তোবা বলছে 28 দিনের ব্যাংক স্টেটমেন্ট দরকার, সেটা আমি 1 দিন 2 দিন কম হলো, কিংবা ব্যাংক স্টেটমেন্টে ওপেনিং ব্যালেন্স যেটা ওইটা 0 আছে, ওইটা একটা ভুল হতে পারে, অথবা ব্যাংক স্টেটমেন্টের যে স্টেটমেন্ট অথবা সলভেন্সি সার্টিফিকেটটা, ওইটার মধ্যে হয়তোবা নির্ধারিত কর্তৃপক্ষ যিনি এটাকে দিয়েছেন, যার থ্রুতে এটা আসছে, ওনার সাইন অথবা সিগনেচার কিছু নেই, প্যাডে না, নির্ধারিত ব্যাংকের প্যাডে না, ওদের ইমেল ফোন নাম্বার কিছু দেয়া নেই, এটা একটা হতে পারে। আর এফডিআর এর ক্ষেত্রে হতে পারে ব্যাংক সলভেন্সিতে এফডিআর আমরা অনেকেই দেখাই, ইট ইজ এলিজিবল, দেয়া যাবে, তবে এফডিআর এর ক্ষেত্রে এটা লক্ষ্য রাখতে হবে ব্যাংক সলভেন্সিতে যাতে উল্লেখ থাকে যে ক্যাশেবল এট এনি টাইম, অর্থাৎ এই টাকা, এই অ্যামাউন্ট অফ মানি এনি টাইম স্টুডেন্ট অথবা তার স্পন্সর উইথড্র করতে পারবে। এটা আরেকটা বিষয় হচ্ছে ডিউরিং দ্য ভিসা অ্যাপ্লিকেশন, আপনার ইউনিভার্সিটি হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডে, ইউকের ভিতরেই পড়ে, বাট আপনি আপনি যেখানে থাকবেন ওইটা দিয়েছেন আপনি লন্ডনে, আপনার পরিচিত একজন আছে লন্ডনে থাকে, সো ওনাকে জিজ্ঞেস করে আপনি আমি থাকবো লন্ডনে কিন্তু আপনার ইউনিভার্সিটি নর্দার্ন আয়ারল্যান্ডে, এটা অ্যানাদার রিজন। সো এই মিস্টেকটা একটু কমন, এটা অনেকেই করে থাকে।
সো এটা যাতে না হয় আমরা ডেফিনেটলি ইউনিভার্সিটির অ্যাকোমোডেশনই চুজ করব। আল্লাহর রহমতে ভিসা হওয়ার পর দেন ইউ ক্যান মুভ টু এনিওয়্যার। আরেকটা খুব ইম্পোর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস। এসওপি এর ক্ষেত্রে মানুষ কি ভুল করেন? কিভাবে একটা এসওপি স্ট্রং করতে পারি আমরা? ওকে, স্টেটমেন্ট অফ পারপাস, পার্সোনাল স্টেটমেন্ট, এটা প্রয়োজন পড়ে হচ্ছে আপনার শুধুমাত্র অ্যাপ্লিকেশন করার সময় ইউকেতে, মানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সময়। সো স্টেটমেন্ট অফ পারপাসটা সাজাইতে হবে এইভাবে, আপনার সম্পর্কে আপনি কিছু প্রথম প্যারাতে বলবেন যে হু আর ইউ, হোয়াট ইউ হ্যাভ ডান for education purpose and what you have done for in your professional life, if there is any. Then why you would like to go to UK. So UK culture, UK শিক্ষা ব্যবস্থা যেটা প্র্যাকটিক্যাল বাংলাদেশের চাইতে, রাদার দেন লাইক কোর্স ওয়ার্ক না, এটা প্র্যাকটিক্যাল একটা মানে কোটা কারিকুলামটা। দেন হোয়াই দিস ইউনিভার্সিটি, এটা হইতে পারে হোয়াই দিস ইউনিভার্সিটি, এটা খুব ভালোভাবে মেনশন করতে হবে। সো আপনি যদি শুধু এই ইউনিভার্সিটির গুণগান গান, দ্যাটস নট এনাফ, ইউ নিড টু চুজ অ্যানাদার 2 ইউনিভার্সিটি। যে আমি শুধু এই ইউনিভার্সিটিটাই সিলেক্ট করি নাই, আমি আরও 2টা, মানে টোটাল 3টা আমি সিলেক্ট করেছি অ্যাকর্ডিং টু কিউএস র্যাঙ্কিং, ন্যাশনাল স্টুডেন্ট সার্ভে, এমপ্লয়েবিলিটি রেট। আমার এই 3টার চাইতে, এই 2টার চাইতে এইটা আমার কাছে ভালো লেগেছে, এবং আমি মনে করি এখান থেকে পাশ করার পর এই সার্টিফিকেট নিয়ে আমি কি করতে পারবো। আবার নাও ইউর ফিউচার প্ল্যান, আমি কি করতে পারি, এটা তো টু দ্য পয়েন্ট হতে হবে যে হ্যাঁ আই ডু অ্যাজ অপারেশন ম্যানেজার ইন এ রিপুটেড কোম্পানি। নো, টু দ্য পয়েন্ট, লাইক আই ক্যান কাম ব্যাক টু মাই ওন কান্ট্রি অ্যান্ড আই ক্যান ডু জব অ্যাজ অ্যান অপারেশন ম্যানেজার, হেড অফ সেলস যদি বিজনেস হয়ে থাকে, যেটাতে যে সাবজেক্ট হয়ে থাকেন, টু সার্টেন কোম্পানি। ইট ক্যান বি প্রাণ আরএফএল, নেসলে বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশ, স্কোয়ার গ্রুপ অফ বাংলাদেশ। সো দ্যাট উড বি দ্য এক্সাক্ট টু দ্য পয়েন্টে, মানে ভাষা না যে আমি এসে যে কোনো কোম্পানিতে এই চাকরিতে করতে পারবো। সো টু দ্য পয়েন্টে যে আপনার প্ল্যানটা এক্স্যাক্টলি কি, আপনি এই কোম্পানিগুলিতে এই পোস্টে করতে পারবেন যদি আপনি এই সাবজেক্টটা এই ইউনিভার্সিটি থেকে শেষ করে আসতে পারেন। অ্যান্ড দেন ডেফিনেটলি এসওপিটা যদি এইভাবে সাজাই আমরা, ফার্স্ট অফ অল ওয়াই ইউকে, ওয়াই দিস ইউনিভার্সিটি, হোয়াট ইজ ইউর ফিউচার ক্যারিয়ার প্ল্যান, আই থিঙ্ক দ্যাটস বি ফেয়ার এনাফ। সো বেসিক্যালি আমার এসওপিতে এটা রিফ্লেক্টেড হওয়া উচিত যে আমি ওয়েল ইনফর্মড অ্যান্ড আমার একটা ক্লিয়ার গোল আছে। সো অনেকেই দেখি যে এজেন্সি বাছাই করতে গিয়ে অনেক ধরনের ভুল এজেন্সি চুজ করে, এবং এটার কারণে অনেক সাফারও করতে হয় অনেক স্টুডেন্টদেরকে। সো আসলে এজেন্সি বাছাই করার সময় আমাদের কোন জিনিসগুলো কনসিডার করা উচিত? আচ্ছা, এটা আমি আসলে একটু সারপ্রাইজ। আমি কিছু নিউজে শুনেছি কিংবা সোশ্যাল মিডিয়াতে কিছু আসে যে কিছু এজেন্ট হয়তো বা একটু মানে ঝামেলার সৃষ্টি করেছে। আমি এটা নিয়ে সারপ্রাইজড এই কারণে যে 2026 সাল, সবকিছু কিন্তু আপনার হাতে, আপনার মোবাইলে চ্যাটজিপিটি, জেমিনি, গুগল, এভরিথিং ইউ ক্যান সি। সো এটা ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। আপনি যখন কোনো এজেন্টের কাছে যাচ্ছেন, ইউ নিড টু আইডেন্টিফাই যে উনি কি বলছেন, উনি কি মানে শুধু টু দ্য পয়েন্টে কথা বলছেন, নাকি এদিক ওদিকের কথা বলে অন্যরকম কিছু টাকা পয়সা হাতানোর চেষ্টা করছে, যেটা আমরা দেখছি আর কি এ সময়। সো আমি সারপ্রাইজ এই কারণে যে এই 2026 সালে এসেও স্টুডেন্টরা কেন ধরা খায় এজেন্টদের কাছে, হ্যাঁ টাকা পয়সা কেন দেয়। ফর দ্য ইউকে দেয়ার ইজ নো সার্ভিস চার্জ, দেয়ার ইজ নো মানে মানি লেনদেনের কোনো প্রশ্নই ওঠে না। আমি প্রসেসটা বলি, আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটি, ইচ অ্যান্ড এভরি ইউনিভার্সিটি, পাবলিক রেপুটেড ইউনিভার্সিটি, এদের কোনো অ্যাপ্লিকেশন ফি নাই, আনলাইক ইউএসএ অর কানাডা। সো ইউ ক্যান সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফ্রি অফ কস্ট টু দ্য ইউনিভার্সিটি। যখন অফার আসার পর আমি আগে বলেছি ইন্টারভিউ আছে, একটা প্রিকেস ইন্টারভিউ, এলিজিবিলিটি চেক করবে ইউনিভার্সিটি আপনার। এটার পর আপনি ইউনিট টু পে দ্য টিউশন ফি, যেটা আপনার আনকন্ডিশনাল অফারেই উল্লেখ থাকবে যে আপনাকে কত পে করতে হচ্ছে। আইদার ইট কুড বি ফুল টিউশন ফি 1 ইয়ারের, অথবা 50% অফ 1 ইয়ার। এটা আপনি কিভাবে পে করবেন? ভেরি সিম্পল। আপনি আপনার ব্যাংক যাবেন, ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করবেন, অ্যান্ড দেন ইউ উইল সেন্ড দ্য মানি টু ইউনিভার্সিটি। একটা রিসিপ্ট দিবে, এই রিসিপ্টটা আপনি আপনার এজেন্টে এসে কাউন্সিলরকে দিবেন, উনি এটা সেন্ড করবে হচ্ছে ইউনিভার্সিটিকে, বিকজ তার অথরাইজ রিপ্রেজেন্টেটিভ অফ দিস পার্টিকুলার ইউনিভার্সিটি। দেন ইউ উইল গেট ইউর ক্যাশ লেটার, অ্যান্ড দেন ইউ উইল সাবমিট রেস্ট অফ দ্য মানি, লাইক আপনার ভিসা ফি এবং ইমিগ্রেশন হেলথ সারচার্জ, হেলথ ইন্স্যুরেন্স যেটাকে বলে। You will pay those two payments by using your card.
সো এখানে আমি 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 জানি না যে এটা কিভাবে মানে মানুষ স্টুডেন্টস এই 2026 সালে এসেও এটা কিভাবে কনফ্লিক্ট করে এজেন্টদের সাথে। আই ডোন্ট নো, আই হ্যাভ গট নো আইডিয়া। ভেরি সিম্পল থিং, এটা ভেরি সিম্পল থিং, দেয়ার ইজ নো এক্সট্রা মানি ফর। এবং আই এম শিওর যে মেগামাইন্ড প্লাস দে আর নট চার্জিং এনিথিং আফটার গেটিং দ্য ভিসাস ফর দ্য ইউকে। হ্যাঁ, সো that's why I'm here. I know how they work, so that's why I'm here today. So this is the fact. You need to identify those things. ওকে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা ডকুমেন্ট নিয়ে অনেক আলাপ আলোচনা করলাম। এবার ওখানকার জীবনটা নিয়ে একটু আলাপ আলোচনা করি। আপনি বলেছিলেন যে আপনি সাবওয়েতে পার্ট টাইম জব করেছেন। আরো বেশ কিছু রিটেল জায়গায় আপনি পার্ট টাইম জব করেছেন। আসলে এখন যদি একটা স্টুডেন্ট ওখানে যায়, পার্ট টাইম জব পাইতে কতটুকু অসুবিধা হয়? ওভারঅল জব মার্কেটটা কেমন? এবং আমি পার্ট টাইম জব করার পর যা আর্ন করতেছি সেটা দেখে আদৌ আমি আমার লাইফ সাস্টেইন করতে পারবো কিনা Now, ওখানে? as I told you earlier, all depends on you. হুম। আপনি একটা কাজ পাবেন কখন? আপনার দেখেন, আপনার খিদা থাকতে হবে, ক্ষুধা। আপনি যখন ক্ষুধা থাকবে তখন কিন্তু আপনি আপনার আশেপাশে কোনো রেস্টুরেন্ট কিংবা কিছু নেই, তারপরেও আপনি আরও 1-2 মাইল 3 মাইল হাইটা হলেও আপনার এখন এটা লাগবে, আপনি এখন খাবেন, তারপরে আপনি নিস্তার হবেন। দ্যাটস দ্য থিং। অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার, আমি 100-150 সিবিন ছাপায় নিয়ে গিয়েছিলাম কিংবা ওখানে গিয়ে ছাপিয়েছি আমার কলেজ থেকে। হ্যাঁ। তারপর আমি যখন বের হয়েছে যেখানেই আমি দেখছি যে সার্কুলার আছে কিংবা নাই, হোয়াট এভার দ্য থিং ইজ, আমি ঢুকেছি। If you got any vacancy, here is my CV. You can have a look and connect with me anytime. এই কথা বলে আমি কিন্তু সাবমিট করেছি। তো উইদিন one to 1.5 month I got my job. So সার্ভাইভাল আসলে জবের ক্ষেত্রে, জব যখন আপনি পাবেন এটা আরেকটা বিষয়। এখন বলতে পারেন যে আমি কিভাবে সেভ করব টাকা, আমি তো ইনকাম কম করছি। এখন এটা এটাও আরেকটা ইস্যু। আপনি যখন জবে ঢুকছেন, ঢুকার পর ওদের ভাইব আপনার বুঝতে হবে। আপনার যে কাজটা, এই কাজটা ও আসলে আমার লাইন ম্যানেজার অথবা বস কি চাচ্ছে, এটা কি আমি আরেকটু ফাস্ট করব, এটা কি এভাবে না করে ওইভাবে করব, সে কি চাচ্ছে, টু আইডেন্টিফাই দ্যাট। যখন আপনার লাইন ম্যানেজার কিংবা, কারণ ওইখানে আওয়ারলি ইউ ক্যান গেট মানি, আওয়ারলি পেমেন্ট, টাইম ইজ মানি। আপনাকে আপনাকে বেশি আওয়ার কখন দিবে? যখন দেখবে যে আপনাকে যে সার্টেন কাজটা দেয়া হয়েছে এই কাজটা ওর মন মতো হচ্ছে। আপনি একটা কাজ যেটা 2 মিনিটে হয়, আপনি যদি 5 মিনিট সময় নেন, তখন আপনাকে কিন্তু আওয়ার দিবে না। ইউ নিড টু আইডেন্টিফাই দ্য ভাইব, ইউ নিড টু আইডেন্টিফাই দ্য টিম প্লে, যে কিভাবে এখানে কাজটা হচ্ছে। যত দ্রুত আপনি এটা ধরে ফেলতে পারবেন, তত দ্রুত ইউ ক্যান গেট আওয়ার। মানে স্মার্টলি কাজ করতে হবে আপনাকে, স্মার্টলি কাজ করতে হবে। ইউ নিড টু, মানে আপনার চোখ নাক কান খোলা রাখতে হবে অলওয়েজ, যে কি চাচ্ছে আমার কাছ থেকে, কিভাবে আমি কাজটা করলে আই ক্যান গেট মোর আওয়ার্স, আই ক্যান গেট পেড মোর। দ্যাটস দ্য থিং। তখনই আপনি প্ল্যান করতে পারবেন, যখন আপনার কাজগুলি আপ টু দ্য মার্ক হবে, তখনই আপনি প্ল্যান করতে পারবেন যে আমি কত আর্ন করছি, আমার আরও কত আওয়ার করতে হবে, এবং কত আর্ন করলে আই ক্যান সেভ দিস অ্যামাউন্ট মানি ফর মাই স্টাডি, ইভেন মাই লিভিং এক্সপেন্সেস। সো দ্যাটস দ্য থিং। আপনাকে অ্যাক্টিভ হতে হবে এবং আপনার ইন্টেনশনের উপরই আপনার এক্সট্রা নির্ভর করে। আমার এমপ্লয়ার যাতে আমাকে দিয়ে কাজ করায় মজা পায়। এক্স্যাক্টলি। আপনি এখন একজনকে হায়ার করলেন, জি। আপনার রেস্টুরেন্ট আছে, আপনি একজনকে হায়ার করলেন, হ্যাঁ, সে স্যান্ডউইচ র্যাপ করে, হ্যাঁ, ওকে। একটা স্যান্ডউইচ র্যাপ করতে সময় লাগে হচ্ছে আপনার 4 থেকে 5 সেকেন্ড। হুম। সে যদি এটা র্যাপ করতে এখন 30 সেকেন্ড সময় নেয়, এবং আপনি বলছেন যে এটা তো আমি করতেছি, কারণ আমিও মানুষ, তুমিও মানুষ, আমার লাগে 3 থেকে 5 সেকেন্ড, তোমার 30 সেকেন্ড কেন লাগতেছে? এটা একটা ফ্যাক্ট। যখন আপনি যখন এটা যখন আপনি দেখছেন বারবার বলার পরও সে এটা ঠিক করতে পারছে না, তখন কিন্তু আপনার চেষ্টা থাকবে কি না, তার প্রতি একটা ক্ষুব্ধতা থাকবে, তার প্রতি একটা মানে ওই ফিলটা আসবে না, গুড ফিল, একটা ফিল আসবে না। দ্যাটস দ্য ফ্যাক্ট। এখানে আওয়ারলি আমাদের প্রত্যেক মঙ্গলবার আওয়ার দেখা হইতো বোর্ডে, হ্যাঁ, কিচেনে আওয়ার লেখা হইতো। হ্যাঁ, ফাহাদ পাচ্ছে নেক্সট উইকে 40 ঘন্টা, আরেকজন 45 ঘন্টা, একজন 20 ঘন্টা, অনেকে 10 ঘন্টা, 12 ঘন্টা, কারণ ওদের দিয়ে হচ্ছে না কাজ, আমি যেটা চাচ্ছি সেটাতে পারছে না। সো তারা আবার অটোমেটিক। তো যখন আপনি আপ টু দ্য মার্ক কাজ করবেন বসের চাহিদা অনুযায়ী, তখন দেখবেন অটোমেটিক আপনার আবার বাড়িয়ে দিয়েছে। এটা একটা ফ্যাক্ট। আমি একটা গোমরটা বলে দিলাম, এটা কিন্তু ফ্যাক্ট। কাজে ঢুকলেই যে টাকা আসা চলে ওই আমার ফ্রেন্ডের মতো, আমার রুমমেটের মতো, হ্যাঁ, কাজে ঢুকলেই যে টাকা চলে আসবে ব্যাপারটা এরকম না। আপনাকে ভাইব এবং টিম প্লে করতে হবে। সো আমি ইউকেতে গেলাম, মাত্র ল্যান্ড করলাম সাপোজ, হ্যাঁ? এখন আমার অনেক কিছু ইনিশিয়াল সেটআপের যে ফেজটা এটা কিন্তু অনেক সময় ডিফিকাল্ট, অনেক সময় ওভারওয়েলমিং হয়ে যায়। কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব বোঝা যায় না। ১ম মাসটাতে আমার কি কাজ করা উচিত? ওকে,
প্রি প্ল্যান নাম্বার 1 যাওয়ার পর ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড ক্লেম করা। ওকে। এটা ছাড়া ইউ ক্যান গেট এনিথিং, কান্ট ইভেন ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কান্ট ইভেন গেট এ জব। এটার জন্য আপনি অনলাইনেই ওপেন করতে পারবেন, উইদিন এ উইক ইউ উইল গেট ইউর ন্যাশনাল কার্ড। দেন বিফোর দ্যাট ইউ নিড টু গো টু ইউর ইউনিভার্সিটি ইন্ডাকশনে যাওয়ার পর ওরা কিছু পেপারস আপনাকে দিবে। কি দিবে? আপনার প্রত্যেকটা সিটি, প্রত্যেকটা টেরিটরিতে কাউন্সিল থাকে, লাইক আমাদের সিটি কর্পোরেশন। সো ট্যাক্স দিতে হয়, আপনি যেখানে থাকছেন ওই বাসার ট্যাক্স দিতে হয়। সো কাউন্সিল ট্যাক্স মৌকুফের জন্য একটা পেপারস দিবে আপনার ইউনিভার্সিটি, ওটা আপনি কালেক্ট করবেন। এবং আপনার স্টুডেন্ট যেহেতু, স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেনের জন্য ব্যাংকের জন্য একটা পেপারস দিবে। সো এই দুইটা কালেক্ট করে ফার্স্ট অফ অল ইউ নিড টু ডু ইউর ন্যাশনাল ইন্স্যুরেন্স, দেন ইউ নিড টু গো টু ইউর কাউন্সিল ফর কাউন্সিল ট্যাক্স মৌকুফের জন্য, দেন ইউ নিড টু গো টু এনি ব্যাংক টু ওপেন ইউর অ্যাকাউন্ট। দিস আর দ্য মোস্ট প্রায়োরিটাইজ ওয়ার্ক। মানে যখনই আপনি নামার পর এই তিনটা হচ্ছে আপনার প্রায়োরিটাইজ জব। ওকে। সো আমি ইউকেতে ডিগ্রি শেষ করলাম সাপোজ, হ্যাঁ? আমার একটা ডিগ্রি ৩ বছর ধরে আমি শেষ করলাম, যদি ব্যাচেলার্সের ক্ষেত্রে হয়, মাস্টার্সের ক্ষেত্রে ১ বছর। এরপরে আমার লাইফটা কেমন হবে? ওখানে আমার কি অপরচুনিটি থাকবে? ওকে, দিস ইজ ভেরি কমপ্লিকেটেড। এখন এটা খুবই স্টুডেন্টসদের খুবই এটা কোয়েশ্চেন থাকে যে আপু ভাইয়া আমরা যেয়ে তো পিআর দেয় না, ওইখানে পিআর হয় না, এটা হয় না, সেটা হয় না, আমি ওই জায়গায় যাব, আমি ওই কান্ট্রিতে ইউকে না। তখন আমি আস্ক করি তাহলে ওইখানে যে যাবা ওইখানে পিআর প্রসিডিউরটা কি আমাকে বলো। হুম। তুমি তো এত বুঝো যে ইউকেতে পিআর হয় না, তাহলে ওইটাতে যাবা, ওইটাতে পিআর প্রসিড, তখন মুখ বন্ধ থাকে, বলতে পারে না। আমি এটা একটা কথাই বলি যে দেখো, সাঁতার শিখতে হলে আগে পানিতে নামতে হবে। দেশে বসে থেকেই যদি তুমি পিআর নিয়ে চিন্তা করো হবে না। আপনি জাম্প করলে তারপর রাস্তা বের হয়ে আসবে। দেখেন, ইউকে একমাত্র কান্ট্রি যেখানে আপনি 10 বছর যদি লিগেলি স্টে করেন ইউ উইল গেট ইউর পিআর। ওকে। অন্য কোনো কান্ট্রিতে কিন্তু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, আনটিল হোয়াট এভার। আপনি একটা রেস্টুরেন্টে জব পাইছেন, ওইখানে 4 বছর করছেন, তারপরে দিয়ে দিল, 3 বছর করছেন, পর দিয়ে দিল। বাট ইউকেতে যেভাবেই হোক যদি আপনি 10 বছর স্টে করেন ইউ উইল গেট দ্য পিআর। এটা হচ্ছে 10 ইয়ার্স রুট বলে এটাকে। আর পিআর কে আইএলআর বলে, ইনডিফিনিট লিভ টু রিমেইন। আইএলআর আপনি পাবেন। এখন 10 ইয়ার্স, এখন আপনি ব্যাচেলারে গেছেন 3 বছর শেষ করে, ইউ ক্যান ডু এ মাস্টার্স 1 ইয়ার, 4 বছর না? দেন ইউ ক্যান ডু অ্যানাদার এমবিএ, general MBA, 2 years, ওকে। 6 years, right? হুম। Then you can go for PhD. Now you can say, ভাইয়া কাজ করি তো কুল পাই না, পিএইচডি রিসার্চ প্রপোজাল পাবলিকেশন করতে হবে। ডোন্ট ওয়ারি, ভিতরের খবর বলি, ইউকেতে দেয়ার আর লটস অফ সলিসিটার্স ফার্ম। ইউকেতে ইমিগ্রেশন লয়াররা দিনকে রাত্রে দিন করে। বাট ইউ নিড টু গো টু আইডেন্টিফাই দ্য প্রপার ইমিগ্রেশন লয়ার, ব্যারিস্টার, ইনক্লুডিং সোসাইটিস। সো এরা কি করে, দে উইল মেক এভরিথিং ফর ইউ। আপনি পিএইচডি করতে যাচ্ছেন, দে উইল মেক ইউর অল অফ দ্য পেপার্স অ্যান্ড দে ক্যান মেক ইট হ্যাপেন। আপনাকে একটা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্য ভর্তি হওয়ার জন্য যা যা প্রয়োজন পড়বে দে উইল ডু বাই দেমসেলভস অ্যান্ড দে উইল গেট ইউ অ্যাডমিটেড দেয়ার। এটা একটা ফ্যাক্ট। এখন আপনি যখন চলে গেলেন পিএইচডিতে, ইউ নো দ্যাট আপ টু 5 ইয়ার্স পর্যন্ত আপনি পিএইচডি করছেন। সো মিনওয়াইল কিন্তু আপনি সবই করছেন, হ্যাঁ? আপনি জব কিন্তু আপনার ওইটা যেটা ছিল আপনি করছেন, কাজে ছিলেন, কাজ খুব ভালো করছেন, আপনার বস আপনাকে আওয়ার দিচ্ছে। গট মাই পয়েন্ট? ইউ ডোন্ট হ্যাভ টু গেট দ্য পিআর টু কন্টিনিউ ইউর জব। আপনি কিন্তু ওইটাও চালাচ্ছেন, এটাও চালাচ্ছেন, ওটাও চালাচ্ছেন, এটাও চালাচ্ছেন। আপনি আবার ভ্যাকেশনে দেশেও আসছেন ছুটিতে, হ্যাঁ, বিয়ে শাদী করছেন, ওয়াইফকে নিয়ে যাচ্ছেন বা হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছেন, সবই কিন্তু চলছে। মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে, যদি কিছুই হইল না, ভাইয়া আমি জব পাইলাম না, 5 বছর পর তো আমি পিআর পাবো না, দেয়ার আর অপশনস। এই জন্য আমি বলি আগে পানিতে নামেন সাঁতার শিখতে হলে। যখন আপনি যাবেন আপনি তখন একটা প্ল্যান করতে পারবেন। সবার কাছ থেকে শুনছেন, একজনের কাছে শুনে একটা ভালো লয়ার, 2-3টা লয়ারের কাছে গিয়েছেন, লয়ার জানতে চাইবে যে আপনি কি চান, পিআর চান, দিস আর দ্য রুটস। এখানে যদি আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করেন, মাইট গেট দ্য জব, আফটার দ্যাট আফটার 5 ইয়ার্স ইউ উইল গেট টায়ার 2 থেকে আপনি তখন পিআর অ্যাপ্লাই করতে পারবেন। বাট আপনি কি চাচ্ছেন? আচ্ছা ভাই 10 ইয়ার্স রুটে, তাহলে এই হচ্ছে আপনার প্ল্যান। এখন আপনি কি করছেন? নেক্সট এটা করবেন, নেক্সট এটা করবেন, দেন উইল মেক ই প্ল্যান। ইউ হ্যাভ টু গো দেয়ার। এবং আমি এটা হলফ করে বলতে পারি, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক টু ইউর ওন কান্ট্রি, নোবডি উইল ক্যান সেন্ড ইউ টু ইউর ওন কান্ট্রি।
দিস ইজ দ্য রিয়েলিটি। রাইট। ওকে, হুম। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, সাঁতার শিখতে হলে পানিতে নামতে হবে আগে। তো এই ধরনের কোয়েশ্চেন আমি আশাই করি না। হ্যাঁ, পিআর কিভাবে পাবো, কিভাবে, সো এই ধরনের কোয়েশ্চেন আশা করি না। যদি এই ধরনের কোয়েশ্চেন নিয়ে আসেন, তাহলে যেই কান্ট্রিতে আপনি যেতে চাচ্ছেন, ওই কান্ট্রিতে পিআর দেয়, ওইটার কমপ্লিট ধারণা নিয়ে আসবেন। যে হ্যাঁ, ওইটা আমি প্রসিডিউর জানি, ওইটাতে আমি কিউকেতে যাব না, ওই ডেস্টিনেশনের প্রসিডিউর জানি, পিআর পাওয়ার, এটা আমার অ্যাবিলিটি আছে, আমি পাবো 100% শিওর। ওই ধরনের মানে কনফিডেন্স নিয়ে এসে আমাকে ওইটার প্ল্যান বলবেন, দেন আই উইল বি স্যাটিসফাইড, আদারওয়াইজ নট। অলরাইট। সো মোটামুটি আমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। সো আমি যদি ডিগ্রি সিলেক্ট করতে চাই, আমার কাছে তো বেশ কয়েকটা অপশন থাকে একটা স্টুডেন্টের কাছে। কোন ডিগ্রির ক্ষেত্রে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ভালো? আমি যতটুকু টাকা বিনিয়োগ করতেছি ভালো একটা রিটার্ন পাবো এট দি এন্ড অফ দ্য ডে। আচ্ছা, স্ট্রেইট ওয়ে বলি, ইউকেতে নাম্বার 1 যদি আমি বলি, যারা নার্সিংয়ে আছে, নাম্বার 1 নার্সিং। ব্যাচেলার শেষ করেছেন আপনি, আর মানে আমি বলবো, হ্যাঁ আমি বলবো, আমি যদি হইতাম, আমি রিসার্চ করে যদি দেখতাম, তাহলে ডেফিনেটলি আই উইল চুজ ইউকে। এনি আদার ডেস্টিনেশন, নার্সিং, নাম্বার 2 মাস্টার অফ পাবলিক হেলথ, এবং নাম্বার 3 বাট নট দ্য লিস্ট, ফাইনাল নট দ্য লিস্ট, এটা হচ্ছে ল। লতে কোনো ক্যাপ নেই। ইউকেতে তো একটা ক্যাপ সিস্টেম আছে, জানেন বোধহয়, 5 ইয়ার্সের স্টাডি। রাইট। লতে কোনো ক্যাপ নেই, ইউ ক্যান স্টাডি অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান। কেন বললাম? নার্সিং এবং পাবলিক হেলথে যারা পড়াশোনা করছে, মেডিকেল সায়েন্স, রাইট? সো এনএইচএস, ন্যাশনাল হেলথ সার্ভিস, ইউকের ডেপুটেড জিপি রেজিস্টার্ড এনএইচএস, এইখানে অলওয়েজ এভরি ইয়ারই একটা শর্টেজ থাকে ফর নাম্বার 1 নার্স অ্যান্ড দেন ডক্টরস অ্যান্ড স্পেশালাইজড যারা, তাদের জন্য। সো ডেফিনেটলি ইউ উইল গেট দ্য জব, মেক শিওর করেন। লয়ের ক্ষেত্রে লটস অফ অপরচুনিটি ভাই। লয়ে আপনি যখন শেষ করবেন, আপনি পড়াশোনা করা অবস্থায় কোনো সলিসিটার ফার্মে ঢুকতে পারেন অ্যাজ এন ইন্টার্ন। ওইখান থেকে ধারণা নিয়ে ইউ ক্যান গেট আ টায়ার 2 ক্যাটাগরি স্পন্সার্ড ফ্রম এনি কাইন্ড অফ ল ফার্ম। সো এই তিনটার জন্য ইউকে উড বি নাম্বার 1, এবং এই তিনটার জন্য ইউকেতে আপনার প্রায়োরিটি রিয়েল হাই। সো আমি যদি ইউকেতে পড়াশোনা করে আবার দেশে ব্যাক করি, সাপোজ অল্টারনেট একটা সিনারিও চিন্তা করি, ওকে, দেশে যদি ব্যাক করি, তাহলে এই যে আমরা ইউকে পড়াশোনা করলাম, ডিগ্রি করলাম, এই জিনিসটা আমার দেশের জব লাইফটাকে কতটুকু ইজি করবে, কতটুকু ইম্প্যাক্টফুল হবে আমার দেশের জব মার্কেটে? থিঙ্কিং উইল বি ডিফারেন্ট। আপনি যখন একটা ইউকে ডিগ্রি নিয়ে আসবেন, অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার, যে ওদের পড়াশোনা প্র্যাকটিক্যাল। রাইট। আপনি যখন আসবেন, আপনি যখন কোনো একটা ইন্টারভিউর জন্য যে সার্কুলার আসছে, আপনি সিবি ড্রপ করবেন, ইউ উইল বি চোজেন। আপনার ইউকে ডিগ্রির ওয়েটটা একটু হেভি রাদার দেন এনি আদার ডেস্টিনেশন, ইউ উইল বি চোজেন। এবং আপনার ইন্টারভিউ, আপনার অ্যাপ্রোচই থাকবে ডিফারেন্ট। এটা আমি এখন বলতে পারবো না। হ্যাঁ, আপনি যখন যাবেন, আপনি এখন বুঝবেন না। আপনি যখন যাবেন, ওখানে পড়াশোনা করবেন, প্র্যাকটিক্যালি থাকবেন, এবং ইউ গেইন অল অফ দ্য নলেজেস, মাল্টিকালচারাল পিপল, ওইখানে সবার সাথে থাকছেন, কাজ করছেন, ক্লাস করছেন, পড়াশোনা শেষ করছেন, এইটার যে নলেজ, এটা আপনি এখানে থাকা অবস্থায় বুঝতে পারবেন। হোয়েন ইউ উইল কাম ব্যাক, ইউ উইল সি দ্য ইম্প্যাক্ট। মানুষ আপনাকে সাপোর্ট দিচ্ছে। এমন একটা জবের ক্ষেত্রে ইন্টারভিউয়ার বলেন কিংবা অপর্যস্ত কোনো কর্মকর্তা, দে উইল সি ইউ ডিফারেন্টলি। কারণ আপনি বুঝতে পারছেন না যে আপনার ভিতর থেকে কোন কথাগুলি বের হচ্ছে, আপনি কিভাবে থিঙ্ক করছেন, কারণ আপনি মাল্টিকালচারাল একটা জায়গা থেকে আসছেন। রাইট। হ্যাঁ, সো ওই জিনিসটা খুবই এফেক্ট করে প্রফেশনাল লাইফে আফটার উই কেম ব্যাক। গ্রেট। সো মোটামুটি আমার ডিগ্রি সিলেকশন অ্যান্ড ওখানকার যে ওভারঅল ফ্লো, এডুকেশন থেকে জব, মোটামুটি আমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। সো এখন আমার আপনার কাছ থেকে জানার যে কমন মিথস গুলা কি, কি? অনেক ধরনের গুজব ছড়ায় মানুষ, ঠিক আছে? অনেক ধরনের ভুল ধারণা, ভ্রান্ত ধারণা নিয়ে থাকে। কমন মিথস গুলা কি, কি ইউকেতে পড়তে যাওয়ার ক্ষেত্রে, এবং বাংলাদেশি স্টুডেন্ট আসলে এইসব গুজব বা মিথসে কান দিয়ে কোন ধরনের মিস্টেক গুলো করে থাকে? দেয়ার আর লটস অফ মিথস। নাম্বার 1 মিথস হচ্ছে ইউকেতে জব নাই। এটা আমি কিন্তু ক্লিয়ারিফাই করেছি। বাসায় বসে না থেকে কেউ এসে জব দিয়ে যাবে না। বাসায় বসে না থেকে স্টুডেন্ট থাকা অবস্থায় ডোন্ট ইভেন থিঙ্ক যে ইউ ক্যান গেট হোয়াইট কলার জব। আপনাকে নামতে হবে টু গেট দ্য জব। সব জায়গায় আছে, ইউকেতে আরও আগে আছে। কারণ ইউকে এত বড় একটা সিটি, লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, অক্সফোর্ড, ব্রিস্টল, গ্লোস্টারশায়ার, এই সমস্ত এরিয়াগুলি হচ্ছে কোর পয়েন্ট টু গেট দ্য জব। কেন বললাম? কারণ
ওই যে বললাম নিউ ইয়র্কের পরে সবচাইতে ঘনবসতি মাল্টিন্যাশনালের হচ্ছে ইউকে। সো যখনই কোনো জায়গায় ঘনবসতি হবে তখনই এখানে জব ক্রিয়েট হবে। এখন আপনি যখন অর্জব করবেন যে অর্জবের তো ভাই কোনো মানে নাই বলে কিছু নাই, এত বড় একটা মাল্টিকালচারাল একটা কান্ট্রি, অর্জবের নাই বলতে কিছু না। রেস্টুরেন্টস ইজ এভরিওয়্যার, রেস্টুরেন্টস আর এভরিওয়্যার, there are pubs, there are restaurants, there are lots of things জব করার মতো, গ্রোসারি অ্যান্ড lots of things to do the job. সো এটা নিয়ে ভয়ের কোনো কারণই নাই যে জব নাই। ওকে, ইউকে থেকে চলে আসতে হবে, এটা আমি কিন্তু ক্লিয়ার করেছি। কোন কান্ট্রি থেকে আসতে হবে না এটা আমাকে আগে বুঝাইতে হবে আপনার, এবং কেন আসতে হবে না, প্রসিডিউর কি, তারপরে আমি এটার অ্যান্সার দিব। এটা আগে আমাকে বুঝাইতে হবে। আপনি যে বলছেন ইউকে থেকে চলে আসতে হবে, প্রত্যেকটা কান্ট্রিরই একটা নির্দিষ্ট প্রসিডিউর আছে টু গেট দ্য পিআর। এখন আপনি যদি ইউকেটা না জানেন, কোনটা জানেন এটা আমাকে ক্লিয়ার করেন, দেন আই উইল বি স্যাটিসফাইড। কারণ মাই পয়েন্ট, প্রসিডিউর কিন্তু আছে, ইউকেতেও আছে, অন্য যে কোনো ডেস্টিনেশনসে আছে। সো দিস আর দ্য টু মেইন ফ্যাক্টস আই থিঙ্ক। আমাদের বাংলাদেশে, অ্যাজ আই টোল্ড ইউ, ডেভেলপিং কান্ট্রিজ ডেফিনেটলি ডিফারেন্ট লেভেল অফ স্টুডেন্টস, ডিফারেন্ট লেভেল অফ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসবে। সো তাদের একটা স্বপ্ন থাকে, বাবা মায়েরও একটা স্বপ্ন থাকে, কিংবা স্টুডেন্টসদেরও একটা স্বপ্ন থাকে যে আমি ওইখানে সেটেল হতে যাচ্ছি, সুন্দর একটা লাইফ করতে চাচ্ছি, আমি ওখানে পড়াশোনা করব, পাশাপাশি জবও করব, এবং পড়াশোনাটা এরকমভাবে করব অ্যাটলিস্ট আমি যাতে ওইখানে সেটেল হতে পারি, একটা জব পাই। সো আই উড সে ইউকে উড বি ইউর নাম্বার ওয়ান চয়েস, ডেফিনেটলি আই উড সে ইউকে উড বি ইউর নাম্বার ওয়ান চয়েস। আর ওই যে বললাম, সাঁতার শিখতে হলে পানিতে নামতে হবে, মানে সবাইকেই আমি ওটা বলে থাকি। সো এত কিছু চিন্তা করা যাবে না যে পিআর কিভাবে হবে। এটা আপনি কখনোই, এই কোশ্চেনের অ্যান্সার আপনাকে বাংলাদেশে বসে কোনো কনসালটেন্সি ফার্মের কোনো কাউন্সিলর দিতে পারবে না, তো কেউই দিতে পারবে না, অন্য ডেস্টিনেশনটাও দিতে পারবে না। এটা তো একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আপনার তো যাইতে হবে আগে। হ্যাঁ, ডেফিনেটলি এক্সপার্ট কাউন্সিলর যারা, তারা একটা রোড ম্যাপ আপনাকে দিতে পারবে যে ইউ গো টু দিস সাবজেক্টে গেলে আপনি ভাইয়া এখানে এখানে কিন্তু, কিংবা আপু এখানে এখানে আপনার অপরচুনিটি আছে। আপনি হয়তো এখানে এই কোর্সটা করতেছেন, আইটি নিয়ে কোর্স করতেছেন, আয়ারল্যান্ড কিন্তু আবার আইটির হাব ডাবলিনে। আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি পড়েন, এটার সাথে কিন্তু ইউনিভার্সিটির সাথে কিন্তু আয়ারল্যান্ডের কিছু কোম্পানির অ্যাফিলিয়েটেড আছে, অ্যাকিডেটেড। সো আপনি কিন্তু ওদের এখান থেকে যেতে পারবেন, ওরা আবার কেরিয়ার ফেয়ারও করে। সো এইগুলি বলতে পারবে, বাট কিভাবে পাবো, চলে আসতে হবে, পিআর প্রসিডিউরকে হাউ, মানে এটা কিভাবে একটা কাউন্সিলর এক্স্যাক্টলি বলবে বলেন? এটা সিলি, আই উড সে সিলি কোয়েশ্চেন, ওয়ার্থলেস কোয়েশ্চেন। সো পিআর এর ক্ষেত্রে ওই চিন্তা মাথা থেকে ফালান। পিআর এর প্রসিডিউর সব কান্ট্রিতেই আছে, আগে যান, প্রসিডিউরের মধ্যে পড়েন, প্রসিডিউর শেষ করেন, দেন লিড এ গুড লাইফ। ডেফিনেটলি, মানে চিন্তা করা ভালো, এত বেশি চিন্তা করা ভালো না যাতে আপনার অ্যাকশন নেওয়া থেকে আপনাকে থামায় ফেলে, এই জিনিসটা এরকম যাতে না হয়। সো অনেক কথা হলো, সো টু র্যাপ ইট অল আপ, একজন এইচএসসি পাস বা ব্যাচেলর মাত্র কমপ্লিট করেছে, গ্র্যাজুয়েট করেছে, ফ্রেশ গ্র্যাজুয়েটদের আপনার মেসেজ কি, আপনার পরামর্শ কি তাদের প্রতি? নাও এইচএসসি যারা কমপ্লিট করেছে, ইফ ইউ রিয়েলি ওয়ান্টেড টু গো টু স্টাডি অ্যাব্রোড, আমি বলবো ইউকে। আমি পড়াশোনা করে আসছি, কিংবা ইউকে নিয়ে সারা জীবন সবসময় কাজ করেছি, এর জন্য না। এই ডিসকাশনের মধ্যে অবশ্যই রিয়েলাইজেশন আসছে আমাদের স্টুডেন্টসদের, যারা রিয়েলি ওয়ান্টস টু গো টু অ্যাব্রোড ফর হায়ার স্টাডি। ইউকে ইজ এ কান্ট্রি উইথ দ্য বেস্ট এডুকেশন সিস্টেম অ্যান্ড আ প্লেস ওয়াইল ইউ ক্যান ডু ওয়ার্ক, পার্ট টাইম ওয়ার্ক, মানে পড়াশোনার পাশাপাশি ইউ ক্যান ডু ইউর পার্ট টাইম ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যান্ড সার্ভাইভ নাইসলি ইফ ইউ আর স্মার্ট এনাফ। So, if you are from nursing background, MBBS background, law background, 18 শ্রেণীর নাম্বার ওয়ান চয়েস এবং ওয়ান অ্যান্ড অনলি চয়েস ইউকেই থাকা উচিত। অ্যান্ড রেস্ট অফ দেম অ্যাজ ওয়েল, অ্যাজ আই টোল্ড ইউ, যে ইউকে ইজ মাল্টিকালচারাল ভাইব, হ্যাজ মাল্টিকালচারাল ভাইব এবং মাল্টিকালচারাল ক্লাসরুমস, মাল্টিকালচারাল মানে অ্যাটমসফেয়ার, এবং ইউকের more than 99% universities, public, reputed, QS ranking ভালো universities, and you will get definitely the scholarship. So UK would be your first choice.
থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে আজকে এই ইন্টারভিউ কন্ডাক্ট করার মাধ্যমে মোটামুটি সকল কনফিউশন ক্লিয়ার হয়ে গিয়েছে এবং ইউকেতে যাওয়ার আগে এবং পরের পুরো টাইমলাইনটা আমি এখন ভিজুয়ালাইজ করতে পারতেছি মাথায়। থ্যাংকস টু ইউ অ্যান্ড দ্য নলেজ ইউ শেয়ারড উইথ আস। থ্যাংক ইউ। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারাও আপনাদের যত ধরনের কোয়েশ্চেন এবং কনফিউশন সবকিছু এই পডকাস্টটা দেখার মাধ্যমে ক্লিয়ার করে নিতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনার ফর আপনাকে ইনভাইটিং মি। অসংখ্য ধন্যবাদ মেগামাইন্ডের সাথে এসে এত কিছু আমাদের কাছে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।